বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকটা পড়বো, টপিকটার নাম হচ্ছে আমাদের সল্ট অ্যানালাইসিস, হাইড্রোলাইসিস। এটা হচ্ছে আমাদের যে রসায়ন প্রথম পত্র, তার চ্যাপ্টার 4 এর মধ্যে আছে। তো সল্ট হাইড্রোলাইসিস মানে কি? তো এই যে ওয়ার্ডটা, আমরা যদি এই ওয়ার্ডটাকে হচ্ছে ভাঙি, তাহলে আমরা হচ্ছে সল্ট পাচ্ছি। তাহলে সল্ট জিনিসটা কি? সল্ট জিনিসটা হচ্ছে, আমরা যখন অ্যাসিড এবং ক্ষারকের যে প্রশমন বিক্রিয়া যদি করাই, তার মানে আমি একটা বিকারের মধ্যে যদি হচ্ছে অ্যাসিড এবং তার সাথে হচ্ছে বেস দিয়ে দেই, তাহলে এই অ্যাসিড এবং বেস পরস্পর বিক্রিয়া করে প্রশমিত হবে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা হবে। আর এখান থেকে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে আমার একটা সল্ট, আর একটা পাবো হচ্ছে আমরা আমাদের পানি। এখন আমরা যদি নর্মালি অনেকে সল্ট কি এটা জিজ্ঞেস করি, সবাই মনে করবে এটা হচ্ছে খাবার লবণ। হ্যাঁ, খাবার লবণ যেটা, ওটা কোনটা? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে মেইনলি, এটাও তো একটা সল্ট। এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড, সরি বেস, আর তার সাথে হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর পানি পেয়ে থাকি। তো এই যে সল্ট, সল্ট হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ, লবণের আদ্র বিশ্লেষণ বলতে কি বোঝায়? আমি এই যে সল্টগুলো পেলাম, এই সল্টটা যদি হচ্ছে আমি পানির মধ্যে বিক্রিয়া করাই, তার মানে আমি এক গ্লাস পানি নিলাম, সেখানে যদি হচ্ছে আমি একটু খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেই এবং এটাকে মিক্স করি, তাহলে এই সল্টের যে দ্রবণটা, এই যে পানির গ্লাসের যে পানিটা আছে, এটা কেমন প্রকৃতির হবে? এটা হচ্ছে আমাদের মূলত সল্ট হাইড্রোলাইসিসের পড়া। যে এই সল্টটাকে আমরা যদি পানিটাতে ডিজলভ করি, আয়নিত করি, তাহলে যে পানি বা দ্রবণের প্রকৃতি, আমাদের সল্ট হাইড্রোলাইসিসের মূল পড়া হচ্ছে আসলে দ্রবণের প্রকৃতি কেমন হবে। দ্রবণের প্রকৃতি কেমন হবে যদি আমি একটা লবণকে তা হচ্ছে পানিতে আয়নিত করি। তো তার আগে হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন হচ্ছে আমরা যদি লাইক একটা বিকার নেই, বিকারের মধ্যে হচ্ছে নর্মালি একটু পানি দিই, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। সাপোজ হচ্ছে যে এই যেখানে আমি কালারটা হচ্ছে আকাশি রাখলাম, এটা বোঝানোর জন্য এটা নিউট্রাল বা নিরপেক্ষ। তো আমি যদি এই বিকারের মধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দেই, অথবা পটাশিয়াম ক্লোরাইড, অথবা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, অথবা পটাশিয়াম নাইট্রেট, এই যে প্রত্যেকটাই লবণ, যেখানে সোডিয়াম ক্লোরাইড কোথা থেকে আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে। পটাশিয়াম ক্লোরাইড আসে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিকের বিক্রিয়া থেকে। তারপর সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট আসে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড যার মধ্যে নাইট্রেট থাকবে। সেম এখানে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট দুবার লিখলাম, এটা হচ্ছে এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট হবে। তাহলে যদি আমরা এগুলো সোর্সের কথা চিন্তা করি, যে লবণটা সোর্স কি? সোডিয়াম ক্লোরাইডের সোর্স হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেন সেম পটাশিয়াম ক্লোরাইডের জন্য হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে একটা বেস, আর তার সাথে হচ্ছে একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এই যে অ্যাসিড এবং বেস, যেটা বিক্রিয়া করে হচ্ছে লবণ এবং পানি, এই যে লবণগুলো দিবে। সেম আমি যদি সোডিয়াম নাইট্রেটের কথা চিন্তা করি, তো সোডিয়াম নাইট্রেটের জন্য হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড লাগবে। আর সেম হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেটের জন্য যেটা হবে, ওটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াগুলো থেকে আমরা লবণগুলো পাচ্ছি, আর এই লবণটা হচ্ছে আমাদের একটা নিরপেক্ষ সলিউশন দিবে। তার মানে আমি যেটা পানিতে মিশাই, পানিটা না হবে অম্লীয় না হবে ক্ষারীয়, এটা হবে নিরপেক্ষ, যার পিএইচ থাকবে অ্যারাউন্ড বা অলমোস্ট হচ্ছে 7। কিন্তু আমি যদি এই সেম কাজটাই করি, বাট হচ্ছে আমি এই লবণের জায়গায় অন্য কিছু অন্য লবণ দেই, যেমন আমাদের তো শুধু এই কয়টা লবণ, এছাড়া অনেক ধরনের লবণ আছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে কপার সালফেট, দেন অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড। এই ধরনের লবণ যদি আমরা হচ্ছে বিক্রিয়া করাই, তখন দেখা যাবে ঘটনাটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমরা হচ্ছে এখানে উদাহরণের জন্য ধরে নিই হচ্ছে এটা, আমরা এখন অম্লীয় দ্রবণের কথা চিন্তা করবো, যে এমন একটা লবণ যেটা আমি পানিতে মিশালাম, তার জন্য এটা কালার, এটা হচ্ছে একটা অ্যাসিডীয় দ্রবণ তৈরি করবে। এর জন্য এটাকে হচ্ছে আমরা কালার দিব, ধরে নিই লাল, বোঝার জন্য। লাল মানে কি? লাল মানে হচ্ছে এটা পিএইচ অবশ্যই থাকবে হচ্ছে 7 থেকে কম। এখন আমি কোন লবণ যদি পানিতে ডিজলভ করি, তাহলে হচ্ছে এই ধরনের অম্লীয় দ্রবণ পাবো? ওটা হতে পারে হচ্ছে আমাদের কপার সালফেট, হতে পারে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট, হতে পারে হচ্ছে সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, আরো অনেক কিছু। এখন আমরা যদি আগেরবারের মতো এই যে কপার সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে সল্ট, এগুলো সোর্সের কথা চিন্তা করি, যে এই সল্টগুলো আমরা কোথা থেকে পাইলাম, তাহলে আসলে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবো যে কেন জিনিসটা পিএইচটা এক সময় দেখা যায় অ্যাসিডিক থাকে, এক সময় বেসিক থাকে, এক সময় নিউট্রাল থাকে। এটা মুখস্থ করতে গেলে খুব ইজিলি মুখস্থ করা যায়।
যে দুইটা লাইন মুখস্থ করলাম না বুঝে, তাহলে হচ্ছে দিন শেষে আমাদের যত ধরনের প্রশ্ন আসবে আনসার করতে পারবো, বাট অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা কেমিস্ট্রিতে আমাদের জানা যথেষ্ট দরকার। সেম আমি যদি এখন কপার সালফেট লবণটাকে আমি ভাঙি, এটা আসলে কিভাবে আসছে এটা সোর্স নিয়ে ভাবি, তাহলে হতে পারে হচ্ছে আমার যে বেস হবে হচ্ছে কপার হাইড্রোক্সাইড, আর তার সাথে সালফিউরিক অ্যাসিড। দেন আমি যদি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের কথা চিন্তা করি, সেম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড। এই ধরনের আসলে প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, যেখানে হচ্ছে আমরা এই সল্ট কোন লবণ বা কোন অ্যাসিড বা কোন বেস থেকে তৈরি হয়েছে এটাকে অনুমান করতে পারবো। এখানে আমার এক্স্যাক্টলি এই বেস আছে এমন কোনো কথা না, অন্য কোনো বেসও হতে পারে, ওটা সমস্যা না। আর এখানে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড HNO3 দিলাম। এখন এতটুকু পরে হচ্ছে আমরা একটা ট্রেন্ড দেখতে পারতেছি, যেখানে আমরা যখন নিউট্রাল লবণ পাচ্ছিলাম, নিউট্রাল লবণের ক্ষেত্রে এখানে একটা ঘটনা ঘটতে দেখা যায়। ওটা হচ্ছে যে প্রত্যেকবার আমরা এই যে অ্যাসিডটা ইউজ করলাম, অ্যাসিডটা একটা স্ট্রং অ্যাসিড। আমরা সবাই জানি যে আমাদের যে HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। যদি এটা আমরা কেউ বাস্তবে হয়তো অনেকে দেখি নাই, বাট এটা আমাদের হচ্ছে এই পর্যন্ত পড়তে পড়তে সব মুখস্থ হয়ে গেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের শক্তিশালী অ্যাসিড। সেম পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী অ্যাসিড, ক্ষার। HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী বেস, নাইট্রিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড। তার মানে আমাদের যে নিউট্রাল দ্রবণগুলো তৈরি হচ্ছে, এই লবণগুলোর আমরা কিন্তু প্রত্যেকটাকে হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষারকের বিক্রিয়া থেকে পাচ্ছি। আবার এখানে যদি আমরা খেয়াল করি, কপার সালফেট তৈরি হচ্ছে কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড কিন্তু হচ্ছে একটা দুর্বল দুর্বল একটা ক্ষারক, বাট অন দি আদার হ্যান্ড সালফিক অ্যাসিড কিন্তু সবল। সেম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও হচ্ছে দুর্বল, নাইট্রিক অ্যাসিড হচ্ছে সবল। তার মানে আমার এই ক্ষেত্রে দেখা যায় অ্যাসিডগুলো হচ্ছে সবল, বাট ক্ষারকগুলো হচ্ছে দুর্বল। তাহলে আমি একটা সবল অ্যাসিড এবং একটা দুর্বল ক্ষারক থেকে যে লবণ পাচ্ছি, ওই লবণটাকে যদি আমি আদ্র বিশ্লেষিত করি, লবণটা একটা ক্ষারকীয় প্রকৃতির হবে। এখানে হচ্ছে আমাদের সবাই সবল। এখন প্রশ্ন হচ্ছে মূলত কেন। সেম আমরা এখানে হচ্ছে মূলত কি করলাম, নিউট্রাল একটা সলিউশন দেখালাম আর হচ্ছে একটা অম্লীয় সলিউশন দেখালাম। সেম ভাবে তোমাদের ক্ষারকীয় সলিউশন হতে পারে। তো আমরা ক্ষারকীয় একটা সলিউশন নেই, যেটার জন্য ধরে নেই কালারটা আমি নীল দিই, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা বোঝাটা একটু ইজি হবে। হুম। এখন আমি হচ্ছে কিছু লবণ দিব, যার জন্য হচ্ছে আমার এই যে দেখা যাবে পানিটা, তখন হচ্ছে এটা ক্ষারকীয় প্রকৃতির হবে। যেমন এরকম কিছু লবণ হতে পারে আমাদের সোডিয়াম কার্বনেট, যেখানে যাচ্ছে এই যে আমি লবণটার কথা চিন্তা করি, এই লবণটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড, যেটা একটা দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল বেস, এখান থেকে আমরা পেতে পারি। এই ধরনের আরো বেশ কিছু আছে, যে সোডিয়াম সালফেট, এমন অনেকগুলো লবণ লেখা যাবে। সোডিয়াম হচ্ছে আমাদের সোডিয়াম ইথানোয়েট, এই ধরনের প্রচুর লবণ লেখা যাবে। তো এই লবণটা সোর্স কি হতে পারে, একটা সোর্স হতে পারে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হতে পারে আমাদের কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে Na2CO3 আর হচ্ছে H2CO3, তার মানে এখানে আমার দুই অণু লাগবে। তো এই যে আমরা সোডিয়াম কার্বনেটটা পেলাম, এই সোডিয়াম কার্বনেটটা যদি আমি সোর্স থেকে কল্পনা করি, এখন দেখা যায় আমাদের বেসটা হচ্ছে সবল, এটা হচ্ছে সবল, আর অ্যাসিডটা হচ্ছে দুর্বল। এখন আমি একটা সবল, একটা হচ্ছে ক্ষারক আর একটা দুর্বল অ্যাসিড নিয়ে যখন বিক্রিয়াটা করালাম, দেখা গেল যে এই লবণটা পাচ্ছি, ওই লবণকে যদি আমি পানিতে রিজলভ করি, লবণটা আমার ক্ষারকীয় প্রকৃতির আসতেছে। তো এটাকে যে এই পেজে এত কিছু লিখলাম, এই জিনিসটা জাস্ট এতটুকু বোঝার জন্য যে আমাদের এই লবণগুলোর সোর্সটা কি, লবণগুলো আমরা কিভাবে পাচ্ছি। তো প্রত্যেকবার আমরা যদি দেখি যে যখন অ্যাসিড এবং ক্ষারক দুইজন উভয় শক্তিশালী হবে, তখন আমি যে লবণটা পাবো, ওই লবণটা হচ্ছে পানিতে মিশালে একটা নিরপেক্ষ প্রকৃতির দিবে। কিন্তু যদি হচ্ছে, আচ্ছা আমি এখানে সবাই সব লিখছি, সবাই সবল, কিন্তু আমি যদি হচ্ছে এই অ্যাসিডটাকে হচ্ছে স্ট্রং একটা অ্যাসিড ইউজ করি আর তার সাথে একটা হচ্ছে দুর্বল একটা ক্ষারক ইউজ করি এবং এদের প্রশমন বিক্রিয়া ঘটাই, তখন আমি যে লবণটা পাবো, ওই লবণটাকে পানিতে মিশাইলে আমরা একটা ক্ষারক, একটা হচ্ছে অম্লীয় দ্রবণ পাবো। তো এটা আমরা অনেকটা এভাবে মনে রাখতে পারি যে এখানে শক্তিশালী যে, তারই হচ্ছে দ্রবণ মানে আদ্র বিশ্লেষণ হওয়ার পর ওই প্রকৃতির হবে। যে শক্তিশালী অ্যাসিডের জন্য আমরা হচ্ছে অম্লীয় দ্রবণ পাচ্ছি, আর শক্তিশালী ক্ষারকের জন্য একটা ক্ষারকীয় দ্রবণ পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন পাচ্ছি, এটা হচ্ছে আজকে আমাদের টপিকটা, ছোট একটা টপিক, বোঝার জিনিস। তো আমরা আশা করি এই সবাই এটা বুঝতে পারছি যে আমাদের আসলে লবণগুলোর সোর্স কি, তার উপরে আমাদের মূলত ডিপেন্ড করবে বাকি সামনে পড়াটা। তো আমার আমি যদি একটা জিনিস হচ্ছে এমনিতে নর্মালি দেখি যে একটা সবল অ্যাসিডকে HCl কি করবে, পানিতে বিক্রিয়া করে H+ আর হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন একটা জিনিস কি, HCl হচ্ছে সবল, তার মানে কি, এটা খুবই রিঅ্যাক্টিভ, এটা আমি পানিতে দিলে সরাসরি হচ্ছে এই জিনিসটা ভেঙে যাবে, আয়নিত হবে। এখন এই জিনিসটা আয়নিত যদি হয়, এটা কি এখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি আমরা করাতে যে H+ এবং ক্লোরিন মাইনাস আবার হচ্ছে পরস্পর যুক্ত হবে, হয়ে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, এই জিনিসটা তাহলে কতটুকু লাইক হওয়ার সম্ভাবনা কত বেশি।
যেহেতু আমার HCl হচ্ছে খুবই অ্যাক্টিভ, মানে গঠন হবে আর এটা পানিতে দিলাম ভেঙে গেল, তার মানে এই যে H+ এবং Cl- এরা পুনরায় যুক্ত হওয়াটা ততই কঠিন। কারণ কি, যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমাদের এই দুইটা আয়ন যুক্ত হয়ে আবার হচ্ছে HCl দিল, তো HCl যদি দেয় গঠন করে, সাথে সাথে ওই HCl তো আবার ভেঙে যাবে, কারণ হাইড্রোক্লোরিক একটা সবল অ্যাসিড। তার মানে এই যে অ্যাসিডটা, এটা যত সবল, এটা পরে হচ্ছে আমরা এখান থেকে যে আয়নগুলো পাচ্ছি, এই আয়নগুলো পুনরায় ওই অ্যাসিডে ফেরত আসাটা ততই কঠিন। আর আমরা তারপরেও হচ্ছে তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রত্যেকবার এটা ফিরে আসতে পারে। তো মনে করো যে এই অ্যাসিডটা ভাঙলে 1 সেকেন্ডে হচ্ছে সবগুলো ভেঙে যাবে। তো মনে করো হচ্ছে এই 1 সেকেন্ডে যদি ভাঙে, তখন H+ এবং ক্লোরিন- পুনরায় যুক্ত হয়ে HCl তৈরি করার জন্য 2 সেকেন্ড লাগলো। তো 2 সেকেন্ড লেগে হচ্ছে এটা পুনরায় HCl তৈরি করলো, আবার সাথে সাথে এটা ভেঙে গেছে। তার মানে হচ্ছে দিন শেষে আমরা সলিউশনে যা পাবো, ওইটা হচ্ছে HCl যত সহজে ভাঙতে পারবে, এই ক্লোরাইড আয়নটা, এটা পুনরায় HCl গঠন করাটা ততই কঠিন হবে। তার মানে এদিকে হচ্ছে এই HCl এর, এটা হচ্ছে আমাদের একটা কি অ্যাসিড না? তো অ্যাসিড হচ্ছে আমাদের H+ দান করার পরে যা থাকে, এটাকে আমরা কি বলি? অনুবন্ধী ক্ষারক। তার মানে একটা সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল প্রকৃতির হয়। তার মানে এই যে অনুবন্ধী ক্ষারকটা আছে, এটা খুব সহজে আবার হচ্ছে রিভার্স রিঅ্যাকশনটা করতে পারে না। জাস্ট এতটুকু কনসেপ্টের উপর আমাদের বাকি যে পড়াগুলো এগুলো হচ্ছে আমাদের আসবে। তো এই যে লবণের আদ্র বিশ্লেষণ, এটাকে আমরা আসলে এর সংজ্ঞাটা কি, লবণের আদ্র বিশ্লেষণ কাকে বলে? লবণের আদ্র বিশ্লেষণ হচ্ছে অসমশক্তির অম্ল বা ক্ষারক। অসমশক্তির অ্যাসিড বা বেস, অম্ল বা ক্ষারক থেকে উৎপন্ন লবণের ক্যাটায়ন বা অ্যানায়ন পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে অম্লধর্মী বা যথাক্রমে অম্লধর্মী বা ক্ষারধর্মী জলীয় দ্রবণ তৈরি করে থাকে। তৈরি করে থাকে এরূপ বিক্রিয়াকে লবণের আদ্র বিশ্লেষণ বলে। একে লবণের আদ্র বিশ্লেষণ বলে। তো এই সংজ্ঞাটা আমরা এই মুহূর্তে এখন অনেকেই বুঝতে পারবো যে অসমশক্তির কথাটা কি বলা হয়েছে এখানে, অসমশক্তির না। কারণ আমরা দেখলাম যে যখন সমশক্তির অর্থাৎ সবল অ্যাসিড এবং সবল ক্ষারক বিক্রিয়া করলো, তখন আমরা যে লবণটা পাচ্ছিলাম, ওই লবণটা কিন্তু অম্লীয় বা ক্ষারকীয় হচ্ছিল না। লবণের প্রকৃতিটা ওইটা দেখা যাচ্ছিল নিউট্রাল, যেমন সোডিয়াম ক্লোরাইড, পানিতে দিলে এটা হচ্ছে নিরপেক্ষ হয়। তার মানে এখানে অসমশক্তি হওয়া লাগবে, যে একজন স্ট্রং তো আরেকজন হচ্ছে উইক। তো আমাদের হচ্ছে অসমশক্তির অম্ল বা ক্ষারক থেকে উৎপন্ন লবণ, এই লবণ হচ্ছে, একটা লবণ ভাঙলে কি তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড যদি ভাঙে, সোডিয়াম প্লাস যেটা হচ্ছে ক্যাটায়ন, আর ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। তার মানে একটা লবণকে যদি আমরা ভাঙি, সেখান থেকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়টাই পাই। এখন লবণের ক্যাটায়ন বা অ্যানায়ন পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে অম্লধর্মী। তার মানে যে মুহূর্তে ক্যাটায়ন বিক্রিয়া করছে, তখন আমরা কি পাচ্ছি? অম্লধর্মী পাচ্ছি। আর যখন আমাদের অ্যানায়ন বিক্রিয়া করে, তখন হচ্ছে আমরা ক্ষারধর্মী পাচ্ছি। যে ক্যাটায়ন বিক্রিয়া করলে ক্যাটায়নের জন্য আমরা পাচ্ছি হচ্ছে অম্লধর্মী দ্রবণ। আর যদি হচ্ছে অ্যানায়ন বিক্রিয়া করে, তাহলে অ্যানায়নের জন্য আমরা কি পাই? অ্যানায়নের জন্য আমরা পাই হচ্ছে ক্ষারধর্মী দ্রবণ, জলীয় দ্রবণ। এবং এই যে প্রক্রিয়াটাকে, এটাকে আমরা বলি হচ্ছে লবণের আদ্র বিশ্লেষণ। আশা করি সংজ্ঞাটা হচ্ছে খুবই ক্লিয়ার। তো এখন হচ্ছে দুটো উদাহরণের মাধ্যমে এই টপিকটা একদম ফাইনালি শেষ করা হবে আমাদের। তো আমরা হচ্ছে প্রথমত ধরে নেই যে 1 নম্বরে আমরা যেটা পড়বো, 1 নম্বরে হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বরে হচ্ছে আমরা পড়বো যে লবণ হচ্ছে আমাদের দুর্বল ক্ষারক এবং সবল অম্ল থেকে উৎপন্ন হবে। যে লবণটা এখন কোথা থেকে উৎপন্ন হবে? দুর্বল ক্ষারক, দুর্বল ক্ষারক
আর হচ্ছে সবল অম্ল। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে দুর্বল ক্ষারক কে। একটু আগে আমরা দেখলাম যে একটা দুর্বল ক্ষারক হচ্ছে কপার হাইড্রোক্সাইড, CuOH2, এটা হচ্ছে আমাদের একটা দুর্বল ক্ষারক। আর একটা সবল অ্যাসিড কি হতে পারে? হাইড্রোক্লোরিক হতে পারে, অথবা সালফিউরিক অ্যাসিড হতে পারে। তো হচ্ছে আমাদের একটা সবল অম্ল হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এখন আমরা যদি এই দুজনে বিক্রিয়া করাই, তো প্রশমন বিক্রিয়া আমরা কি পাবো? লবণ এবং পানি পাবো। তো এখানে লবণটা কি হবে? পানিটা যদি আমরা দেখি, এখানে দুইটা হাইড্রোজেন ত্যাগ করবে, দুইটা হাইড্রোক্সিল ত্যাগ করবে। তার মানে এখান থেকে হচ্ছে আমরা 2 অণু পানি পাচ্ছি। এই পাশে একটা সালফেট আয়ন থাকবে, আর এই পাশে হচ্ছে কপার 2+। তো এই দুজন বিক্রিয়া করে হচ্ছে কপার সালফেট এই লবণটা তৈরি করবে। তাহলে এখানে আমাদের কপার সালফেট, এটা হচ্ছে আমাদের লবণ। এখন এই যে লবণটা আমি পেলাম, এই লবণটাকে যদি আমি পানিতে মিশাই, তখন ওই পানিতে প্রকৃতিটা কেমন হবে? তো আমাদের এই কপার সালফেট হচ্ছে নর্মালি একটা সলিড দ্রবণ থাকে, একটা মানে কি বলে, এটা কঠিন পদার্থ। তো কপার সালফেটকে যদি আমি পানিতে মিশাই, তখন এই জিনিসটা, সাপোজ পানির জন্য হচ্ছে অ্যাকুয়াস দিলাম, তো এই জিনিসটা বিক্রিয়া করে হচ্ছে আয়নিত হবে কপার 2+। তো যে কোনো লবণ যদি আমরা দিই, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নিত হবে। তো কপার 2+, আর হচ্ছে সালফেট 2-, তার মানে হচ্ছে যে সালফেট আয়ন এবং কপার আয়নটা পাওয়া গেল। কিন্তু তারপরে দেখা যায় এখান থেকে যে কোনো একটা আয়ন, কপারটা কি ক্যাটায়ন আর সালফেটটা হচ্ছে অ্যানায়ন। সো যে কোনো একটা অ্যানায়ন বা ক্যাটায়ন গিয়ে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে। এখন ওই যে পানির সাথে বিক্রিয়া করে, তার ফলে আমাদের পানিটা অম্লীয় প্রকৃতির বা ক্ষারকীয় প্রকৃতির হয়। এখন এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়া করবে কি? এক্ষেত্রে বিক্রিয়া করবে হচ্ছে কপার। সো কপার 2+, এটা হচ্ছে জলীয় দ্রবণে আছে, এই জিনিসটা যদি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, তাহলে পানির সাথে বিক্রিয়া করে দেখা গেলে হচ্ছে পানি আসলে কিভাবে লেখা যায়? পানিকে আমরা লিখতে পারি HOH, তার মানে একটা হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই যে কপার 2+, ও কি করবে? হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড তৈরি করবে। আর কপার হাইড্রোক্সাইড যদি তৈরি করে, তাহলে কি থাকে এখানে? এই পানির মধ্যে একটা H থাকে না? এই Hটা গিয়ে হচ্ছে এখানে আমরা আলাদা পাবো। তো নর্মালি দেখা যায় আমরা বইতে H+টাকে আলাদা না লিখে ওটাকে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়নটা দেখাই। তো যেটাই দেখানো হোক, একই জিনিস মিন করবে, যেটা হচ্ছে একটা অম্লীয় প্রকৃতি হয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে মানে যদি আমরা সহজে মুখস্থ করতে যাই, খুবই ইজি। যে আমাদের যে অম্ল যখন তৈরি হবে, তখন কে যাবে? ক্যাটায়ন। অম্ল থেকে ক্যাটায়ন বিক্রিয়া করে, এজন্য আমরা হচ্ছে অম্লীয় পাই। তো এটা আমরা অনেকটা এভাবে পড়তাম যে অম্লীয় দ্রবণ কখন পাবো? যখন হচ্ছে আমাদের ক্যাটায়ন বিক্রিয়া করবে। অম্লতে ক্যাটায়ন, আর ক্ষারকীয়তে অ্যানায়ন। এটা হচ্ছে কারা বিক্রিয়া করবে? কারা? বিক্রিয়ক। যদি আমার ক্যাটায়ন বিক্রিয়া করে, তাহলে আমি একটা অম্লীয় পাচ্ছি। আর যদি হচ্ছে একটা অ্যানায়ন বিক্রিয়া করে, আমি ক্ষারকীয় দ্রবণ পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার এখানে তো কপার 2+ আয়নও ছিল, সালফেট আয়নও ছিল। সালফেট কেন গিয়ে বিক্রিয়া করলো না? এমন তো হইতে পারতো যে সালফেট গিয়ে হচ্ছে বিক্রিয়া করলো, ও পানির অণু থেকে হাইড্রোজেন নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করলো, আর পানিতে হাইড্রোক্সিল এক্সট্রা রয়ে গেল, এখানে যেমন H+। তার মানে দেখো, এখানে যদি কপার যখন বিক্রিয়া করছে, যে মুহূর্তে ক্যাটায়নটা বিক্রিয়া করছে, সেই মুহূর্তে আমি অম্লীয় দ্রবণে কি ফ্রি হাইড্রোজেন পাচ্ছি না? তো ফ্রি হাইড্রোজেন মানে কি? এটা একটা অম্লীয় প্রকৃতির। কিন্তু যদি সালফেটটা গিয়ে বিক্রিয়া করতো, তখন আমি ফ্রি হাইড্রোক্সিল পাইতাম, তার মানে এটা একটা ক্ষারকীয় প্রকৃতির হইতো। তো মূলত প্রশ্নটা হচ্ছে এখানে যে কপার কেন বিক্রিয়া করে। তো এই জিনিসটা আমরা সহজভাবে যে আগের উদাহরণটা দিই, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়েছিল? একটা সবল অ্যাসিড থেকে গেছে। তো সবল অ্যাসিড থেকে আমি যে অনুবন্ধী ক্ষারকটা পেলাম, এই যে আয়নটা পেলাম, ও যে আবার রিভার্স রিঅ্যাকশন করবে, আবার যে হচ্ছে H+ নেবে, এটার পসিবিলিটি খুবই কম। মানে এটা নর্মালি হয় না। কারণ এটা সবল অ্যাসিড থেকে আমরা প্রাপ্ত যে অনুবন্ধী ক্ষারকটা পাই, এটা হচ্ছে দুর্বল প্রকৃতির হয়। তো এখানে এই যে লবণটা, লবণের যে হচ্ছে সালফেট পার্ট, যেটা হচ্ছে অ্যানায়ন পার্ট, এটা কোথা থেকে আসছে? এই সালফেট পার্টের সোর্সটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড, তাহলে এই সালফেটটা কি এর অনুবন্ধী ক্ষারক না? তো একটা সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক অবশ্যই দুর্বল প্রকৃতির। অনুবন্ধী ক্ষারক, কারণ কি? সালফিউরিক অ্যাসিড সবল মানে ও সহজে ভাঙতে পারে। তো ও অনেক সহজে ভাঙতে পারে মানে কি? যে রিভার্স রিঅ্যাকশনটা খুবই কম হবে। যদি এমন হতো যে সালফিউরিক অ্যাসিড সাথে সাথে ভেঙে H+ এবং সালফেট দিচ্ছে, আবার ওই দুইজন আবার সাথে সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে, তাহলে তো জিনিসটা পানিতে আর বিয়োজনী হতো না, তখন তো আমরা একে সবল অ্যাসিড বলতাম না। তো সবল অ্যাসিড হচ্ছে পানিতে ও খুব তাড়াতাড়ি ভাঙবে, বাট ওর অনুবন্ধী যারা তৈরি হয়েছে, ওরা হচ্ছে আবার রিভার্স রিঅ্যাকশনটা করতে পারবে না। তো এখানে আমাদের এই যে সল্ট আমরা নিলাম কপার সালফেট, এর সোর্সটা, সালফেটের সোর্স হচ্ছে একটা সবল অম্ল। এই জন্য এই সালফেট যে অ্যানায়নটা, ও ফার্দার আবার পানির সাথে বিক্রিয়া করতে পারে না সহজে। অন দি আদার হ্যান্ড কপার 2+, কপারের সোর্সটা কি? কপারের সোর্সটা হচ্ছে একটা দুর্বল ক্ষারক। তো দুর্বল ক্ষারক হচ্ছে নিজে দুর্বল, তার মানে কি? দুর্বল ক্ষারকের অনুবন্ধীটা একটা সবল। এই জন্য এই কপারটা খুব ইজিলি পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। এবং এই কপার হাইড্রোক্সাইডটা যখন তৈরি হয়, আমরা হচ্ছে পানিতে কিছু মুক্ত হাইড্রোনিয়াম আয়ন পাই। আর এই মুক্ত হাইড্রোনিয়াম আয়নটাই হচ্ছে একে ক্ষারীয় প্রকৃতির করে ফেলে দ্রবণটাকে।
এখন আমরা যদি সিমিলারলি এই জিনিসটা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য যে নেক্সট জিনিসটা, যদি হচ্ছে এখন আমরা একটা সবল ক্ষারক নেই আর একটা দুর্বল অ্যাসিড নেই, তখন কি হবে? সবল ক্ষার আর সাথে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এখন আমরা যদি সবল ক্ষারের মধ্যে হচ্ছে একটা সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আর দুর্বল অ্যাসিড যেমন হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে দুর্বল প্রকৃতির কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড আমরা এছাড়া হয়তো অনেক সময় দেখেছি আমাদের রক্তে বাফারের মধ্যে থাকে। তো কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল প্রকৃতির হয়। এখন এই দুজন যদি বিক্রিয়া করে, এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে এই যে প্রথমত হাইড্রোক্সিল আর H2, এগুলো হচ্ছে আমাদের পানি তৈরি করবে। তার মানে আমি যদি এটা ব্যালেন্স করি, আসলে এখানে 2 অণু লাগবে। আর হচ্ছে এখানে 2টা সোডিয়াম আর এখানে কার্বনেট, তাহলে আমার লবণটা হবে কি সোডিয়াম কার্বনেট। আর এদিকে হচ্ছে সাথে আমি পাচ্ছি পানি। এখন এই লবণটাকে যদি আমি পানিতে মিশাই, তাহলে কি হবে? তো এখানে যদি আমরা খেয়াল করি আগেবারের মতো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা সবল ক্ষার। তো এখান থেকে আমি কি পাবো? Na+ এবং OH-, তার মানে এটা অনুবন্ধী অ্যাসিড হচ্ছে আমাদের Na+। Na+টা হচ্ছে কি সবল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও যদি আমি যে কার্বনেট আয়নটা পাই, এটা হচ্ছে আমাদের অনুবন্ধী ক্ষারক হয়। তো আমরা হচ্ছে সুন্দর রিঅ্যাকশনটা যদি লিখি, যে এই Na2CO3, যেটা একটা সলিড লবণ হয়, এটাকে যদি হচ্ছে আমি পানিতে মিশাই, অ্যাকুয়াস একটা সলিউশন তৈরি করি, তখন দেখা যাবে আমাদের হচ্ছে এখানে 2টা আমরা সোডিয়াম আয়ন প্লাস পাবো, আর তার সাথে হচ্ছে একটা কার্বনেট পাবো। এটা হচ্ছে সবাই জলীয় অবস্থা থাকবে। আচ্ছা, আমরা আগের বিক্রিয়ার সময় তো জলীয়টা লিখে নেই প্রথমে, এই সবগুলো কিন্তু জলীয়, এখানে আয়নগুলো অলওয়েজ জলীয় হয়। হুম। তাহলে আমরা এই যে সোডিয়াম প্লাসটা পেলাম, এখন যদি আমরা দেখি এখানেও তো সেম, যদি এই ক্যাটায়নটা বিক্রিয়া করে এক ধরনের জিনিস হবে, আর অ্যানায়নটা বিক্রিয়া করলে এক ধরনের জিনিস হবে। তো এখন আমাদের দেখতে হবে যে সোর্সটাকে, এই সোডিয়াম কার্বনেটে এই যে ক্যাটায়ন সোডিয়াম প্লাস, এটা সোর্স হচ্ছে একটা সবল ক্ষার। তো সবল ক্ষার থেকে আমি যেটা পাইলাম এই সোডিয়াম, তাহলে এটা কি সোডিয়াম প্লাসটা হচ্ছে আমাদের একটা অনুবন্ধী অ্যাসিড, তাই না? তো এখন এই সোডিয়াম এই জন্য হচ্ছে খুব সহজে রিয়াকশনটা করতে পারে না। তো এক্ষেত্রে আবার অন দি আদার হ্যান্ড, যে কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল প্রকৃতির, তার মানে ওর থেকে আমরা যে অনুবন্ধী ক্ষারকটা পেলাম এটা হবে সবল প্রকৃতির। তার মানে এই যে কার্বনেট আয়নটা এ হচ্ছে আবার ফার্দার রিয়াকশন করবে। তাহলে কার্বনেট আয়ন CO3 2- জলীয় দ্রবণে থাকলে ও হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে। পানিকে আমি হচ্ছে ভাবে লিখি H এবং OH, তার মানে H2 কে একটু ভেঙে লিখলাম। তো পানি অলওয়েজ হচ্ছে লিকুইড স্টেটে থাকে। তো এখান থেকে যদি এটা রিয়াকশন হয়, তাহলে প্রথমত এই কার্বনেট আয়নটা একটা H কে নিয়ে কি তৈরি করবে? বাইকার্বনেট আয়ন তৈরি করবে HCO3। যেহেতু একটা H+ গ্রহণ করছে, তো এখানে হচ্ছে জারণ মানটা এক কমে যাবে, এটা হচ্ছে এখন মাইনাস হবে HCO3-। আর এই পাশে কি তৈরি হবে? এই পাশে হচ্ছে আমাদের একটা হাইড্রোক্সিল তৈরি হবে OH-, যেটা অবশ্যই দুটো আয়ন, তার মানে দুটো হচ্ছে AQ, অ্যাকুয়াস হবে। এখন এই যে আমরা বাইকার্বনেট পাইলাম, এটা ফার্দার দেখা যাবে পানি থেকে আরেকটা হচ্ছে হাইড্রোজেনকেও গ্রহণ করে নেবে। তখন কি হবে? যে এই যে বাইসালফেট অ্যাকুয়াস, আর এখানে হচ্ছে আমি সাপোজ আরেকটা পানির অণু, এটাকে লিখলাম। এখন এই জিনিসটা সেম রিয়াকশন করে হচ্ছে আবারও কার্বনিক অ্যাসিডটা দিবে H2CO3-, যেটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে থাকবে অ্যাকুয়াস, আর তার সাথে হচ্ছে আমি আরো একটা হাইড্রোক্সিল পাচ্ছি OH-। তো এখন আমরা যখন হচ্ছে একটা সবল ক্ষারক এবং দুর্বল অ্যাসিড থেকে প্রাপ্ত একটা লবণকে পানিতে মিশালাম, এই লবণটা থেকে এই যে ক্যাটায়নটা, সরি অ্যানায়নটা গিয়ে পানির সাথে বিক্রিয়া করছে। আর বিক্রিয়ার ফলে আমরা কি পাইলাম? বিক্রিয়ার ফলে এখানে হচ্ছে হাইড্রোক্সিল পাইলাম। তা হাইড্রোক্সিলটা কি করে? ও হচ্ছে পানিকে ক্ষারকীয় করে তুলে, তার মানে পানি পেস্টটাকে বাড়ায় ফেলে। তো এখন এতটুকু আশা করি আমাদের সবার যে ক্লিয়ার, যে কেন হচ্ছে এক এক সময় লবণটা পানিতে মিশালে ওটা হচ্ছে নিরপেক্ষ হয়, এক এক সময় অম্লীয় হয়, এক এক সময় ক্ষারকীয় হয়। তার মূল কারণ এই যে লবণ, এটা সোর্সটা কি? যদি সোর্সটা হয়তো সবল অ্যাসিড এবং সবল ক্ষারক, যেমন প্রথম দিকে আমরা যদি খেয়াল করি, যে একদম প্রথম পেজে আমরা যেটা লিখলাম, এই যে ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে সবাই সবল অ্যাসিড এবং সবল বেস থেকে আসছে। তো সবল অ্যাসিড এবং সবল বেস যে ভাঙার পরে যে ক্যাটায়ন বা অ্যানায়ন আসে, এরা দুর্বল প্রকৃতির হয়। এজন্য এরা কেউই তখন পানির সাথে গিয়ে হচ্ছে মানে বিক্রিয়া করে না, পানির যে অণুগুলোর সাথে বিক্রিয়া করে না। তার ফলে এখানে আমরা কোনো হচ্ছে মুক্ত H+ বা OH- পাই না। তো এখানে যেমন হচ্ছে বাকি ক্ষেত্রে আমরা এখানে একসময় H+ পেলাম, একসময় হচ্ছে OH- পেলাম, এটার জন্য কিন্তু মূলত হচ্ছে আমাদের দ্রবণটা অম্লীয় বা ক্ষারকীয় হয়। আশা করি এই টপিকটা সবার ক্লিয়ার। আর এই জিনিসটা আসলে খুবই ইজি, আর এমন এটা পরীক্ষায় তেমন বেশি আসবে, মানে সিকিউতে আসবে এমন না। বাট আমাদের কেমিস্ট্রি যে কনসেপ্ট, এটাকে ক্লিয়ার করে বোঝার জন্য এই টপিকটা হচ্ছে আমাদের জানা থাকা দরকার, যে কখন এই জিনিসটা ভাঙে, আর ভাঙার পর জিনিসটার প্রকৃতিটা কেমন হয়। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই টপিকটা এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।